আমরা লাস্ট দিন কম্পটন ইফেক্ট পড়ছিলাম, সেটার ফর্মুলা ডিরাইভ করে দেখাইছিলাম। কম্পটন ইফেক্টের ফর্মুলাটা এরকম ছিল। কম্পটনস ইফেক্ট ফর্মুলাটা ছিল যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, মানে ডেল ল্যামডা আর কি, ডেল ল্যামডা অর ল্যামডা প্রাইম মানে ফাইনাল ওয়েভলেংথ মাইনাস ইনিশিয়াল ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু এইচ ওভার এম নট সি 1 মাইনাস কস ফাই। ওকে, এরকম একটা ফর্মুলা। এখানে ল্যামডা প্রাইম হচ্ছে ফাইনাল ওয়েভলেংথ বা শেষ তরঙ্গ দৈর্ঘ্য, মানে ইলেকট্রনের সাথে বা কোনো একটা পার্টিকেলের সাথে ফোটনের কলিশনের পরের তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে ইনিশিয়াল ওয়েভলেংথ বা আদি তরঙ্গ দৈর্ঘ্য। এই ডেল ল্যামডাটাকে বলা হয় কম্পটন শিফট। আর এইচ বাই এম নট সিকে বলা হয়, এখানে এম নটটা কিন্তু তোমার ইলেকট্রনের ভর। একটু যদি ডেরিভেশনটা তোমার মনে থাকে তাহলে দেখবা যে এম নটটা কিন্তু ইলেকট্রনের রেস্ট ম্যাস। আমরা এটাকে মার্ক করে লিখে রাখি যে এম নট হচ্ছে রেস্ট ম্যাস অফ ইলেকট্রন, উইচ ইজ 9.11 ইন্টু 10⁻31। অ্যান্ড এই পুরা যে এইচ বাই এম নট সি, এটাকে বলা হয় ইলেকট্রনস কম্পটন ওয়েভলেংথ, ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনস কম্পটন ওয়েভলেংথ। অ্যান্ড এই কস ফাইটা হচ্ছে তোমার এই ফোটন পার্টিকেলটা এই ইলেকট্রনকে হিট করার পর সে যত অ্যাঙ্গেলে বাঁকায় চলে যায়, এটা ছিল সেই ফাই, রাইট। আর ইলেকট্রন যে অ্যাঙ্গেলে যেত সেটাকে আমরা নাম দিয়েছিলাম থিটা। আচ্ছা, সো এই কম্পটন ইফেক্টের ম্যাথগুলো খুব সহজ। এইখানে খুব ইন্টারেস্টিং এক টাইপের ম্যাথ আসে বা একটা টাইপের এমসিকিউ আসে, সেটা হচ্ছে যে কখন কম্পটন শিফটটা ম্যাক্সিমাম হবে, মানে ডেল ল্যামডার ভ্যালুটা কখন ম্যাক্সিমাম। ওকে, সো অনেকে এভাবে চিন্তা করতে পারো যে এটা ম্যাক্সিমাম হবে এইটা যত কম হবে তখন, তাই না? যে তোমার ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু যেহেতু এইটা, সো এটা ম্যাক্সিমাম হবে তখনই যখন এই কস ফাইয়ের ভ্যালুটা মিনিমাম হবে। কারণ তাহলেই তোমার 1 থেকে মাইনাস করাতে, মানে তুমি যত কম ভ্যালু মাইনাস করবা তত তোমার লাভ, ওকে, তত তোমার ভ্যালুটা বড় থাকলো, আর তখন এটা ম্যাক্সিমাম হবে। সো এখানে আমি লিখে রাখি যে ডেল ল্যামডা উইল বি ম্যাক্সিমাম, ডেল ল্যামডা উইল বি ম্যাক্স ইফ ফাই ইজ ইকুয়াল টু পাই। মানে ফাই যদি 180 ডিগ্রি হয়, মানে এই ফোটনটা যদি ঠিক উল্টা দিকে ব্যাক করে, তখন সেটা হচ্ছে সবচেয়ে বেশি কম্পটন শিফট, মানে সবচেয়ে বেশি ডেল ল্যামডা। বুঝতে পারছো? কারণ ফাই যদি দেখো 180 ডিগ্রি হয়, তখন কস 180 ডিগ্রি কত? -1, 1 মাইনাস -1 দ্যাট ইজ 2। সো তখন এটা ম্যাক্সিমাম হবে। আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? ডেল ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু 2h বাই এম নট সি। এটা হচ্ছে ডেল ল্যামডা ম্যাক্স আর কি। সো ডেল ল্যামডা উইল বি ম্যাক্স ইফ ফাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তখনই এটা সবচেয়ে বেশি হবে। আর ডেল ল্যামডা কখন মিনিমাম হবে? ডেল ল্যামডা উইল বি মিনিমাম ইফ, দেখো এটা মিনিমাম হবে তখনই যখন এই কস ফাইয়ের ভ্যালুটা অনেক বেশি। এখন বেশি বলতে যদি ধরো 1 হয়, কস ফাই যদি 1 হয়, তখন 1 মাইনাস 1 ওইটা কী হয়ে যাবে? 0, রাইট? সো এইখানে আমাদের কস ফাইয়ের ভ্যালু যখন 1 হবে তখন এটা মিনিমাম হবে, আর কস ফাই 1 হবে যদি ফাই 0 হয়, রাইট? সো ডেল ল্যামডা উইল বি মিনিমাম ইফ ফাই ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ যদি ফোটনটা এভাবে গিয়ে একটা ইলেকট্রনকে হিট করে কোনো পাথ চেঞ্জ করে নেই, সে একদম সোজা চলে গেছে, ওকে, মানে অ্যাকচুয়ালি এখানে কোনো এনার্জি ট্রান্সফারই করে নেই ইলেকট্রনের সাথে। সো তখন এটা মিনিমাম হবে। সো ডেল ল্যামডা মিন হচ্ছে 0, আর ডেল ল্যামডা ম্যাক্স হচ্ছে 2h বাই এম নট সি। মানে ডেল ল্যামডাটা 0 থেকে 2h বাই এম নট সি এর মধ্যেই হয়। এটা হচ্ছে ওর রেঞ্জ। সো আই হোপ এটা ক্লিয়ার এখন। আচ্ছা, সো কম্পটন ইফেক্ট রিলেটেড ডিসকাশনগুলো হয়ে গেল।
এখানে এটাকে ইলেকট্রনের কম্পটন ওয়েভলেংথ বলে। অনেক সময় এমসিকিউতে আসে হোয়াট ইজ দ্য কম্পটন ইলেকট্রন লেংথ অফ ইলেকট্রন। তোমার জাস্ট এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করতে হবে। এইচ এর ভ্যালু বসাবা, এইচ এর এসআই ইউনিটে ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর তোমার এরপর এম নট হচ্ছে 9.11, মানে ইলেকট্রনের রেস্ট ম্যাস 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর সি তো লাইটের স্পিড। সো এই হচ্ছে কম্পটন ইফেক্ট রিলেটেড থিওরি। আমরা লাস্ট দিন এটা ডেরিভেশন দেখে আসছিলাম। কম্পটন ইফেক্টের পর এই চ্যাপ্টারে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সো হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে অত বেশি বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অত বেশি আমরা খেয়াল করি না, বাট এটা অ্যাকচুয়ালি অ্যাটমিক লেভেলে খুব ভালো কাজ করে। অ্যাটমিক লেভেলে অ্যাকচুয়ালি নিউটনের লগুলো ব্রেকডাউন করে। মানে আমরা যত নিউটনিয়ান মেকানিক্সে যা যা শিখছি এগুলো অ্যাকচুয়ালি অ্যাটমিক লেভেলে কাজ করে না। ওকে, এগুলো শুধুমাত্র বড় অবজেক্টের জন্যই কাজ করে, বাট অ্যাটমিক লেভেলে অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স কাজ করে। ওইখানে আর নিউটনিয়ান মেকানিক্সের নিউটনিয়ান মেকানিক্সের স্ট্রাকচারটা ফল করে আর কি। মানে নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সেরই একটা সাবসেট। ওকে, যেটা শুধুমাত্র বড় অবজেক্ট বা আমাদের ওয়ার্ল্ডের চারপাশে যা যা দেখতেছি এগুলোর জন্য অ্যাপ্লিকেবল। বাট নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে ব্ল্যাক হোলের কাছেও কাজ করে না। মানে যখন ভেলোসিটিটা খুব হাই হয় তখন নিউটনিয়ান মেকানিক্স ব্রেক করে, আবার যখন তুমি একদম অ্যাটমিক লেভেলে যাবা, ইলেকট্রনের মোশন নিয়ে ডিসকাস করবা বা তোমার অ্যাটমের ভিতরে অন্যান্য পার্টিকেল নিয়ে তুমি করবা, তখন তোমার এই নিউটনিয়ান মেকানিক্স আর কাজ করবে না। ওকে, সেখানে অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স কাজ করবে। সো হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল ওই কোয়ান্টাম মেকানিক্সেরই একটা স্টাডি। যে হাইজেনবার্গ বলছে যে কোনো একটা পার্টিকেলের তুমি যদি পজিশনটা খুব অ্যাকুরেটলি মেজার করতে পারো তখন তার মোমেন্টামটা তুমি আর কারেক্টলি মেজার করতে পারবে না। মানে তুমি যদি তার অবস্থান ঠিকমতো নির্ণয় করো তাহলে দেখা যাবে ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে বা মোমেন্টাম মেজারমেন্টের ক্ষেত্রে ইরর আসবে। অ্যান্ড সে এই জিনিসটাকে এভাবে ফর্মুলেট করছে যে ডেল এক্স টাইমস ডেল পি। সো একদম ইনিশিয়ালি যখন এই ফর্মুলাটা দেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে ডেল এক্স টাইমস ডেল পি, মানে ডেল এক্স হচ্ছে ইরর ইন মেজারিং ডিসপ্লেসমেন্ট, মেজারিং পজিশন, error in measuring position along x-axis। এখানে একটা x লেখো যে x-axisে আমার পজিশন নির্ণয়ে যে ইরর মাল্টিপ্লাইড বাই x-axisে আমার ভরবেগ নির্ণয়ের যে ইরর, সেই দুইটার প্রোডাক্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h হবে। h হচ্ছে ম্যাক্স প্লাঙ্কস কনস্ট্যান্ট বা প্লাঙ্কস কনস্ট্যান্ট উইচ ইজ 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ওকে, সো হাইজেনবার্গ বলছে যে কোনো একটা অবজেক্টে আমরা যদি এক্স অ্যাক্সিসে পজিশন নির্ণয়ে যে ইরর করব সেইটা আর ওয়াই অ্যাক্সিসে পজিশন নির্ণয়ের ইরর, এক্স অ্যাক্সিসে মোমেন্টাম মেজারের ইররটা মাল্টিপ্লাই করি, সেই দুইটার প্রোডাক্ট অবভিয়াসলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ হবে। মানে এটা হচ্ছে তোমার হাইয়েস্ট লেভেল অফ প্রিসিশন। মানে আমরা এর চেয়ে অ্যাকুরেট ক্যালকুলেশন কোনোভাবেই করতে পারবো না। ওকে, সো এটা হচ্ছে ইরর ইন মেজারিং মোমেন্টাম, মানে ভরবেগ, মেজারিং মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস। এটার প্রুফ আমি দেখাইতে পারবো না, এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা পার্ট আর কি, এটা অনেক হিউজ। এটার অ্যাকচুয়ালি কোনো প্রুফও নাই ওরকম, এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল। আচ্ছা, সো ডেল এক্স ডেল পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস হচ্ছে এইচ। কিছু জিনিস হচ্ছে একদম ফান্ডামেন্টাল, যেমন এফ ইকুয়ালস এম এর কোনো প্রুফ নাই, এরকম হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালের অ্যাকচুয়ালি ওরকম কোনো প্রুফ নাই। শ্রোডিঞ্জার্সের ইকুয়েশনেরও কোনো প্রুফ নাই। শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি ডিরাইভ করা যায়, বাট ওই ডিরাইভেশন আলটিমেটলি ওকেই ইউজ করে। সো এর জন্য এই সব জিনিসের আমাদের কোনো প্রুফ নেই। ওকে, সো এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল। সো ডেল এক্স টাইমস ডেল পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস হচ্ছে এইচ। এটা হাইজেনবার্গ ফার্স্টে স্টেট করছিল, বাট পরে এটাকে একটু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, সো চেঞ্জ করছে এভাবে যে
পরবর্তীতে দেখা গেছে যে আসলে আরও প্রিসাইজলি ক্যালকুলেট করা যায়, সো তখন এটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে এইচ কাট, যে ডেল এক্স ডেল পি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ কাট, এটাকে বলা হয় এইচ কাট। ওকে, এইচ কাট হচ্ছে রিডিউসড ম্যাক্স প্লাঙ্কস কনস্ট্যান্ট। এইচ কাটকে রিডিউসড বা হ্রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক বলা হয়, রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচ বাই টু পাই। তুমি যদি এইচকে টু পাই দিয়ে ডিভাইড করো তাহলে এটা এইচ কাট হয়। অ্যান্ড দেন এটাকে ফার্দার আরও চেঞ্জ করা হয়েছে যে এখানে একটা ডিভাইডেড বাই টু হবে। ওকে, সো ডেল এক্স টাইমস ডেল পি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ কাট বাই টু, বা সিম্পলি বললে এইচ কাট দিয়ে যদি তোমার মনে না থাকে তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো, ডেল এক্স টাইমস ডেল পি এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই ফোর পাই। এটাই হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। এখান থেকে যেই জিনিসটা দেখার মতো সেটা হচ্ছে যে এটা তো গ্রেটার দ্যান ইকুয়াল, মানে তুমি যদি ইরর করো তাহলে অনেক বেশি ইরর করতে পারবা, তোমার ইররটা 100 মানে একদম অনেক বেশিও হইতে পারে, বাট লিস্ট হবে হচ্ছে এইচ কাট বাই টু, মানে সবচেয়ে কম ইররও যদি করো তাহলেও তোমার দুইটার ইররের প্রোডাক্ট এইচ বাই ফোর পাইয়ের সমান হবে। ওকে, অ্যান্ড এখান থেকে দেখো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এখানে ডেল পি তাহলে কিন্তু এইচ বাই ফোর পাই টাইমস ডেল এক্স, মানে ডেল পি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেল এক্স, মানে তুমি পজিশন যত অ্যাকুরেটলি মেজার করবা, অ্যাকুরেটলি মানে ডেল এক্সের ভ্যালু যত ছোট, মানে তুমি একটা জিনিসের পজিশন যত অ্যাকুরেটলি মেজার করবা তার মোমেন্টাম তত ইনঅ্যাকুরেট হয়ে যাবে। ওকে, মানে একটা মুভিং অবজেক্টে তুমি যদি তার পজিশন ঠিক মতো মেজার করতে চাও তাহলে তোমার তার মোমেন্টামের অ্যাকুরেসিটা স্যাক্রিফাইস করতে হবে। আবার সিমিলারলি উল্টাটাও, যে তুমি যদি তার কোনো একটা ইনস্ট্যান্সে মোমেন্টাম খুব কারেক্টলি মেজার করে ফেলো তোমার পজিশনটা আর ঠিক থাকবে না, ও ততক্ষণে অন্য জায়গায় সরে গেছে। তুমি যতক্ষণে মেজারটা করছো, মেজারমেন্টটা যে টাইম ডিফারেন্সে করছো, ওর পজিশন ততক্ষণে চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে মানে যে কোনো জিনিস ক্যালকুলেশনে আমাদের হাইয়েস্ট লেভেল অফ প্রিসিশন এইটাই হইতে পারে। আমরা এর চেয়ে এর চেয়ে অ্যাকুরেট কোনো কিছু কখনোই কোনোভাবেই ক্যালকুলেট করতে পারবো না, আমাদের ন্যূনতম একটা ইরর হবেই। এটা কিন্তু অবজারভেশন ইরর না, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ইররটা হয়। ওকে, এটা কোয়ান্টাম মেকানিক্সে ডিসকাস করা হয় এটা নিয়ে। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, আমরা এক্স অ্যাক্সিসের জন্য বললাম। সিমিলারলি এইটাকে তোমার অন্যান্য অ্যাক্সিসের জন্য লেখা যায়। তিনটা অ্যাক্সিসের জন্য এটাকে লেখা যায়। অ্যান্ড এই হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালটা এনার্জির জন্য এক্সটেন্ড করা আছে। এটা হচ্ছে যে ডেল ই এনার্জি মেজারমেন্টে যে আমার ইরর টাইমস ডেল টি, এই দুইটার প্রোডাক্টও এইচ বাই ফোর পাই থেকে বড় হবে। ওকে, ডেল ই টাইমস ডেল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই ফোর পাই। ওকে, অ্যান্ড এখানেও তুমি দেখবা ডাইমেনশনটা ঠিক আছে, যে ডেল জেড ছিল কি মিটার, ডেল পি জেড কী ছিল কেজি মিটার পার সেকেন্ড। এখানেও ব্যাপারটা তাই, যে এনার্জি হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর ডেল সেকেন্ড স্কোয়ার, আর ডেলটি হচ্ছে পার সেকেন্ড, সরি শুধু সেকেন্ড। সো আলটিমেটলি সেম জিনিসই আসে। ওকে, সো এটাই দেখতে হবে যে এখানে ডাইমেনশনটা কিন্তু সেম। ইভেন এটা অ্যাঙ্গুলার মোশনের জন্য এক্সটেন্ড করা আছে, উইচ ইজ ডেল, ধরো তোমার যদি কোনো একটা জিনিসের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল থিটা হয় তাহলে ডেল থিটা টাইমস অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে ডেল এল, সো ডেল এল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ বাই ফোর পাই। ওকে, এই প্লাঙ্কস কনস্ট্যান্টটা অনেক জায়গাতে আসে, মানে এইটা বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট কনস্ট্যান্টগুলোর মধ্যে একটা। তুমি ইম্যাজিনও করতে পারবে না এই কনস্ট্যান্টটা কোথায় কোথায় অ্যারাইভ হতে পারে। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের পাঁচটা ইকুয়েশন দেখলাম। এগুলো মানে মেইন আইডিয়াটা এইটাই, যে আমাদের দুইটা ইররের মাল্টিপ্লিকেশন হচ্ছে এইচ কাট বাই টু থেকে বড় হবে, আর এইচ কাট হচ্ছে এইচ বাই টু পাই। ওকে, এরপর হচ্ছে শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, যেটা বইতে নাই, বাট আমি তারপর এটা দেখাই দিব।
মানে মেইনলি যারা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে আর কি, এই শ্রোডিঞ্জার আর হচ্ছে এই হাইজেনবার্গ। সো এই শ্রোডিঞ্জার একটা থিওরিও আছে এরকম, শ্রোডিঞ্জার্স ক্যাট, তোমরা অনেকেই হয়তো শুনছো, যে একটা বক্সের মধ্যে যদি একটা ক্যাট থাকে, সো ওই ক্যাটটা যদি বক্সের ভিতরে মারাও যায়, তুমি যতক্ষণ না বক্সটা খুলে ক্যাটটাকে দেখতেছো, ওই ক্যাটটা ততক্ষণ জীবিত আছে, এরকম একটা থিওরি আছে। তারপর শ্রোডিঞ্জারের আরও একটা থিওরি আছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। এটা হচ্ছে যে ধরো এটা শুধু শ্রোডিঞ্জার এটা নিয়ে কাজ করে না, এটা কোয়ান্টাম মেকানিক্সের খুব পপুলার একটা থিওরি, যে ধরো তোমার কাছে একটা বক্স আছে এখানে, আর অনেক লাইট ইয়ার দূরে, অনেক দূরে ইউনিভার্সের অন্য কোনো একটা জায়গায় আরেকটা বক্স আছে। ওকে, এখন এই দুইটা বক্স প্রথমে আর্তেই ছিল। ওকে, দুইটা বক্সে আর্তে ছিল। সো ধরো তোমার কাছে দুই পায়ের দুইটা মোজা আছে, একটা হচ্ছে এই পায়ের আর একটা হচ্ছে এই পায়ের। সো তোমার কোনো একটা ফ্রেন্ড একটা বক্সে এই মোজাটা রাখছে আর একটা বক্সে অন্য মোজাটা রাখছে। ওকে, এখন তারপর ওই বক্সটাকে অনেক দূরে আরেকটা গ্যালাক্সিতে নিয়ে যাওয়া হয়েছে, বাট তুমি ওইটা জানো না যে কোনটার ভিতরে কোন মোজা। সো এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে কোন বক্সের ভিতরে কোন মোজা আছে, তুমি যদি বলো যে এটার ভিতরে মানে বাম পায়ের মোজা আছে বা ডান পায়ের মোজা আছে, যেটাই বলো না কেন, তোমাকে একদম ভুল বলা যাবে না। মানে এখানে মেইন স্টেটমেন্টটাই হচ্ছে যে একটা অবজারভেশন করার আগে কোনো একটা স্টেটমেন্টকে আমরা ভুল বলতে পারবো না। ওকে, তুমি যদি বলো যে এখানে আমার যদি এটা তোমার বাম পায়ের মোজা, সো যদি বলো যে এটা রাইট লেগের মোজা, তুমি ভুল না, আমি বলতে পারবো না যে তুমি ভুল। ওকে, বাট এই কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যেই মাত্র তুমি এই বক্সটা খুলে যখন দেখবা যে এটা হচ্ছে তোমার লেফট লেগের একটা সক, সাথে সাথেই ম্যাজিকের মতো এইটা অবশ্যই তোমার রাইট লেগেরই একটা সক হবে। ওকে, মানে তুমি এইটা দেখলেই সাথে সাথেই, এটা যদিও অনেক দূরে, অনেক লাইট ইয়ার দূরে, তারপরও তুমি এইটা দেখেই সাথে সাথে ওর উপর একটা, ওকে না দেখে ওর ব্যাপারে একটা স্টেটমেন্ট তুমি একদম কংক্রিটলি বলতে পারবা। এটাকে বলা হয় কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। যদি এটা মোজার এক্সাম্পল দিয়ে জাস্ট বোঝানো হয়, বাট এটা হচ্ছে যে কোনো পার্টিকেলের জন্য ট্রু, কারণ প্রত্যেকটা পার্টিকেলে একটা করে অ্যান্টি পার্টিকেল থাকে। সো ওইখানে এই আইডিয়াটা কাজে লাগে, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। তুমি এটা দেখতে পারো নেটে সার্চ করে। যাই হোক, সো এই শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা, এটা কেমিস্ট্রিতে হয়তো একটু দেখছো, এটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন। মানে যে কোনো জিনিসের মোশন আলটিমেটলি শ্রোডিঞ্জার্স ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করা যায়। আর ইকুয়েশনটা দেখতে এরকম, ডেল ডেল এক্স স্কোয়ার অফ সাই প্লাস ডেল ডেল ওয়াই স্কোয়ার অফ সাই প্লাস ডেল ডেল জেড স্কোয়ার অফ সাই প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই 8 স্কোয়ার ই মাইনাস ইউ সাই ইজ ইকুয়াল টু 0। এখানে এই সাইটা, এই যে সাই, এই সাইটাকে আমরা মানে ম্যাথমেটিক্যালি কোনো ফাংশন দিয়ে মানে ওভাবে এক্সপ্লেন করতে পারবো না। মানে আমাদের নর্মাল যে ম্যাথমেটিক্যাল যত নোটেশন আছে, টুল আছে, সেইগুলো ইউজ করে অ্যাকচুয়ালি সাইকে ডিসক্রাইব করাটা অনেক টাফ। ওকে, বাট এই সাইটা হচ্ছে সিম্পলি আমার কোনো একটা পার্টিকেলের পজিশন ফাংশন। সাই হচ্ছে পজিশন ফাংশন। অ্যান্ড এই ইকুয়েশনটা এতটা কমপ্লেক্স যে এইটা অ্যাকচুয়ালি সাইকে তুমি ডিরেক্টলি বের করতে পারবে না। সাই হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে পিডিই বলে। তা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে থাকে, যেটাকে সলভ করলে সাইয়ের ভ্যালু বের করা যায়। ওকে, তো সাই হচ্ছে কোনো একটা পার্টিকেল, ধরো অ্যাটমের মধ্যে এই যে নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রন কী করতেছে, জাম্প পারফর্ম করতেছে এরকম। সো একটা ইলেকট্রন রাইট নাও কোথায় আছে, কোন জায়গাতে আছে, সেইটা এই সাই দিয়ে ইন্ডিকেট করা হয়। সাই হচ্ছে তার পজিশন ফাংশন। পজিশন ফাংশন না, এটাকে বলা একটা আইগেন ফাংশন বলা হয়। এই টার্মগুলো এখন একটু টাফ লাগতে পারে, বাট এই শ্রোডিঞ্জার ইকুয়েশন এক্সপ্লেন করার জন্য অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল অনেক কিছু শিখতে হয়। যেমন টেনসর শিখতে হয়, তারপর হচ্ছে তোমার লিনিয়ার অ্যালজেব্রার আইডিয়া থাকতে হয়, এই আইগেন ফাংশন, আইগেন ভ্যালু, এইগুলোর ব্যাপারে আইডিয়া রাখতে হয়। তারপর তোমার এর পাশাপাশি কোয়ান্টাম মেকানিক্সে আরও অনেক জিনিসপত্র তো আছেই, আর এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখতে হয়। সো জিনিসটা, এই ইকুয়েশনটা খুব মানে একটু এক্সপ্লেন করাটা টাফ, বাট এটা প্রুফ করা সহজ আছে। আমি প্রুফ করেও দেখাইতে পারবো, একটু দাঁড়াও। আচ্ছা, সো এটা হচ্ছে শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। এখানে কোনটা কী মিন করে আমি একটু বলি। সাই হচ্ছে তার পজিশন ফাংশন,
এক্স হচ্ছে এক্স অ্যাক্সিসের এক্স, ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওয়াই, জেড হচ্ছে তোমার জেড অ্যাক্সিসের জেড, আর এই যে এম এটা হচ্ছে ওই পার্টিকেলটার ম্যাস, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, ই হচ্ছে টোটাল এনার্জি, আর এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি। এই পুরো ইকুয়েশনটা সলভ করলে অ্যাকচুয়ালি সাই পাওয়া যায়। মানে তুমি মানে সাইটাকে কোনো ম্যাথমেটিক্যাল ইয়া দিয়ে এক্সপ্রেস করা যায় না। তুমি এটা দিয়ে অ্যাকচুয়ালি একটা মডেলিং করতে পারবা যে তোমার ইলেকট্রনটার ট্র্যাজেক্টরিটা কেমন হবে, সে কীরকম রাস্তায় ঘুরবে, ওইটা বের করতে পারবা, বাট অ্যাকচুয়ালি সাইয়ের ইকুয়েশনটা বের করা যায় না। ওকে, আচ্ছা, তো এইখানে দেখানো যায়, অথবা ফিজিক্যাল অপটিক্সও আমি দেখাতে পারি। আর আরেকটা, আচ্ছা, এটা আজকে দেখানোর দরকার নেই, আমি এটা ফিজিক্যাল অপটিক্সেই দেখাবো, কারণ এখানে লাইটের ওয়েভ প্রপার্টির কিছু জিনিসপত্র আমার দেখাইতে হবে, যে লাইটকে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন দিয়ে লেখা যায়। মানে একটা লাইটকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এইভাবে একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন দিয়ে লিখতে পারি। অ্যান্ড দেন এই ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এভাবে না লেখে আর একটু চেঞ্জ করে, যে ধরো 2π/λ ভিটি মাইনাস এক্স, এটা তোমরা আগে দেখছো এরকম। সো এখানে এই ল্যামডা ভি তারপর এই কে এইগুলোর কিছু ভ্যালু বের করে দেন এই ইকুয়েশনটা প্রুফ করা যায়। ওকে, সো ওইটা আমি পরে লাইট পড়ানোর সময় দেখাবো, ফিজিক্যাল অপটিক্স যখন পড়াবো তখন দেখাবো। যাই হোক, সো শ্রোডিঞ্জার ইকুয়েশনের তোমার আরেকটা ফর্ম আছে যেটাকে ল্যাপ্লাস অপারেটর দিয়েও লেখা যায় এরকম, যে ডেল স্কোয়ার সাই প্লাস 8π² m/h² ই মাইনাস ইউ সাই ইকুয়ালস 0। এটাকে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট ভার্সন। সো আমি এখানে যেটা লিখছি সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে এখানে টাইমের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই, এটার টাইম ডিপেন্ডেন্ট ভার্সন আছে। আর আমি নিজেও এগুলো অ্যাকচুয়ালি কলেজ লাইফে শিখি নাই, আমার এই পরে বইতে উঠে যখন ফার্স্ট ইয়ারে আমার ফিজিক্স কোর্স ছিল তখন কোয়ান্টাম মেকানিক্স ছিল, ওইখানে অ্যাকচুয়ালি শিখছিলাম। সো এটার আবার কয়েকটা ভার্সন আছে, টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে খুবই টাফ। কোয়ান্টাম মেকানিক্সে পড়া স্টার্ট করলে মানে মাথা ধরবেই, মানে এতটা টাফ একটা ফিল্ড। সো এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের দুইটা ভার্সনই একটু শিখে রেখো, এমসিকিউ তো অনেক সময় এইটাও দেয়। এই ডেল স্কোয়ার সাই, এটা হচ্ছে ওই যে ন্যাবলা অপারেটরের স্কোয়ার, মানে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে এটাকে, যে ডেল স্কোয়ার সাই প্লাস 8π² m/h² ই মাইনাস ইউ সাই ইকুয়াল 0। আর এটা আমি প্রুফ করে দেখাবো, ওকে, লাইট পড়ানোর সময়। সো শ্রোডিঞ্জার ইকুয়েশনের পর এই চ্যাপ্টারে আরেকটা থিওরি বাকি আছে, সেটা হচ্ছে দুইটা ফ্রেম অফ রেফারেন্স যদি ভেলোসিটি একটা সার্টেন ভেলোসিটিতে চলে, তখন তাদের রিলেটিভ ভেলোসিটি কত। আমরা তো এতদিন যতগুলো এক্সাম্পল দেখাইছি প্রত্যেকটা এরকম ছিল, তাই না? যে এখানে একটা স্টেশনারি রেফারেন্স ফ্রেম, এখানে একটা স্টেশনারি রেফারেন্স ফ্রেম, আর আরেকটা রেফারেন্স ফ্রেম এখানে ড্র করতাম। এটা হচ্ছে এস প্রাইম, এটা হচ্ছে এস। আচ্ছা, সো এই দুইটা রেফারেন্স ফ্রেমে আমরা বলতাম যে ফার্স্ট রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে সেকেন্ডটা ভি ভেলোসিটিতে যাচ্ছে। এই ভিটা কি বলতো? ভিটা কিন্তু একটা রিলেটিভ ভেলোসিটি, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ এস প্রাইম, মানে আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি অফ এস প্রাইম উইথ রেসপেক্ট টু এস। ওকে, সো এখন এই রিলেটিভিটি পড়ার সময় অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটির ডেফিনেশনটাও চেঞ্জ হয়। আমরা যেমন নর্মালি জানি যে একটা অবজেক্ট যদি এদিকে 15 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে যায়, আর আরেকটা অবজেক্ট যদি এদিকে 10 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে যায়, এটা যদি অবজেক্ট 1 হয়, এটা যদি অবজেক্ট 2 হয়, অবজেক্ট 1-এর রেসপেক্টে অবজেক্ট 2-এর রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 5 মিটার/সেকেন্ড। আমরা সিম্পলি সাবট্রাক্ট করে দিতাম, বাট অ্যাকচুয়ালি রিলেটিভিটির জন্য এটা ট্রু না। রিলেটিভ ভেলোসিটির ডেফিনেশনটাও এক্সটেন্ডেড। সেটা কীরকম দেখো, মানে এই ডেফিনেশনটা কেন ভুল যে একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করলেই হবে, সেটা বোঝার জন্য খুব বেশি দূর যাইতে হয় না। দেখো, জাস্ট যদি এভাবে চিন্তা করো যে এইটা একটা ফোটন, এটা আরেকটা ফোটন, এখন এই ফোটনটা এদিকে সি ভেলোসিটিতে যায়, এই ফোটনটা এদিকে সি ভেলোসিটিতে আসে।
আচ্ছা, তাহলে এই ফোটনের রেসপেক্টে এই ফোটনের ভেলোসিটি কত? নর্মালি কত হয়? 2c। বাট এটা কি পসিবল? লাইটের ভেলোসিটি কি কখনো সি এর থেকে বেশি হতে পারবে না? তার মানে আমাদের এরকম কিছু একটা দরকার যে কিনা এই দুইটাকে অ্যাড করে আবার একটা 2 দিয়ে ডিভাইড করে দিবে। বাট এটা দেখে এরকম আইডিয়া করা যাবে না যে আমরা সবসময় দুইটা ভেলোসিটিকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করি। সো আমাদের একটা জেনারেল ফর্মুলা দরকার। সো আমরা সেটা প্রুফ করি। ওকে, আমি ফর্মুলাটা আগে লিখি, দেন আমরা ওইটা প্রুফ করি যে ভি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই 1 মাইনাস ভি ওয়ান ভি টু ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকুরেট ফর্মুলা। মানে আমাদের ফার্স্ট রেফারেন্স ফ্রেমটা যদি ভি ওয়ান ভেলোসিটিতে যায়, এটা কিন্তু কোনো বইয়ে নাই, অ্যান্ড আমি নিজেও এই প্রুফটা কখনো মানে কোথাও থেকে দেখি নাই। মানে আমি নিজেই ট্রাই করছিলাম, প্রুফ করতে পারছিলাম আর কি। মানে আমি ফর্মুলাটা দেখছিলাম, বাট এরপর প্রুফটা আমি নিজেই করছি। সো অন্য জায়গায় তুমি হয়তো প্রুফটা অন্যভাবে দেখতে পারো, বাট আমার কাছে যেটা ইজি লাগছে আমি ওইভাবেই প্রুফ করি। সো এখানে এই রেফারেন্স ফ্রেমটা হচ্ছে ভি ওয়ান ভেলোসিটিতে সামনে আগাচ্ছে, আর এই রেফারেন্স ফ্রেমটা সাপোজ ভি টু ভেলোসিটিতে সামনে আগাচ্ছে। সো আর এখানে আরও বললাম যে এই ফার্স্ট রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে সেকেন্ডের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ হচ্ছে ভি। আগে আমরা ভাবতাম ভি ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, বাট এটা এখন আর ট্রু না। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই 1 মাইনাস ভি ওয়ান ভি টু ডিভাইডেড বাই সি স্কোয়ার। ফর্মুলাটা কারেক্ট কিনা একটু চেক করে দেখা যাক। কীভাবে চেক করবো দেখো, দুইটা ফোটনের জন্য চিন্তা করি। এই ফোটনটা এদিকে যাচ্ছে, মানে ওর ভি ওয়ান হচ্ছে সি, এই ফোটনটা এদিকে যাচ্ছে, তাহলে ওর ভি টু হচ্ছে নেগেটিভ সি, মানে অপোজিট ডিরেকশন। সো ভি ইজ ইকুয়াল টু কত, মানে ওর রেসপেক্টে ওর রিলেটিভ ভেলোসিটি কত? ভি ইজ ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই 1 মাইনাস ভি ওয়ান ভি টু ডিভাইডেড বাই সি স্কোয়ার। দেখি ট্রাই করে হয় কিনা। সি মাইনাস মাইনাস সি ডিভাইডেড বাই 1 মাইনাস সি টাইমস মাইনাস সি ডিভাইডেড বাই সি স্কোয়ার, উইচ ইজ সি। ওকে, সো ফর্মুলা কারেক্ট আছে। সো আমরা এখন ফর্মুলাটা ডিরাইভ করি। দেখো, সো ফর্মুলাটা এইভাবে ডিরাইভ করি আমি, যে ধরো এইখানে একটা পয়েন্ট আছে, ওকে, এই পয়েন্টটা একদম স্টেশনারি, মানে এই পয়েন্টটা তুমি নিজে অবজার্ভ করতেছো, এই পয়েন্টটা কোথাও মুভ করতেছে না। এই রেফারেন্স ফ্রেমটাও সামনের দিকে মুভ করতেছে, এই সেকেন্ড রেফারেন্স ফ্রেমটাও সামনের দিকে মুভ করতেছে, বাট এই পয়েন্টটা তোমার সামনে ঠিকই স্টেশনারি, মানে এটা কোথাও মুভ করতেছে না। আচ্ছা, সো ফার্স্ট রেফারেন্স ফ্রেম ধরো ওকে, ওর কোঅর্ডিনেট দেখবে এক্স ওয়াই জেড টি, আর সেকেন্ড রেফারেন্স ফ্রেম ওর কোঅর্ডিনেট দেখবে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম। আমরা অ্যাজিউম করে নিলাম, আমরা আগে লরেন্স ট্রান্সফরমেশন শিখে আসছি। এখন এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো, যে ডিডিটি অফ এক্স এটা ইকুয়ালস কত লেখা যায়? টি হচ্ছে তোমার ফার্স্ট রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে টাইম। সো আমাকে বলো তো যে ডিডিটি অফ এক্সকে কী লিখতে পারি আমি? একটু চিন্তা করে আনসার তো। এই পয়েন্টটা মুভিং না, বাট এই রেফারেন্স ফ্রেমের কেউ যদি এটাকে ডিডিটি অফ এক্স করে, সে তো এটাকে মুভিং দেবে, রাইট? কারণ এটা তো আর মুভ করতেছে না, এটা তো একদম স্টেশনারি। বাট এই রেফারেন্স ফ্রেমটা যত সামনে আগাবে দেখবে কি এই পয়েন্টটা তত পিছিয়ে আসতেছে, রাইট? সো এই ডিডিটি অফ এক্সের ভ্যালু কত হবে একটু বলো। মাইনাস ভি ওয়ান, কাছাকাছি গেছো, মাইনাস ভি ওয়ান। কারণ মানে এটা কি উল্টা দিকে আসতে দেখবে না? সো এই রেফারেন্স ফ্রেমের কেউ এটাকে উল্টা দিকে আসতে দেখবে, কত ভেলোসিটিতে? নেগেটিভ ভি ওয়ান। ক্লিয়ার? মানে ওর কাছে মনে হবে এই পয়েন্টটাই মনে হয় ওর দিকে ভি ওয়ান ভেলোসিটিতে আসতেছে। সো আমরা এটা বলতে পারি যে ডিডিটি অফ এক্স, মানে এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যদি এই পয়েন্টটার আমরা নেই, মানে ডেরিভেটিভ নেই, সেটা কি হবে? নেগেটিভ ভি ওয়ান। ক্লিয়ার? মানে ওর রেসপেক্টে তো এই পয়েন্টটা এইদিকে আসতেছে, সো ডিডিটি অফ এক্স কত? নেগেটিভ ভি ওয়ান। সিমিলারলি ডিডিটি প্রাইম অফ এক্স প্রাইম এটা কি হবে? মাইনাস ভি টু। ক্লিয়ার? আচ্ছা, সো এই দুইটা আমরা বুঝতে পারলাম। এখন এখানে আসো, ডিডিটি প্রাইম অফ এক্স প্রাইম। এখন টি প্রাইম ইকুয়ালস টি সামথিং লেখা যায়, আবার এক্স প্রাইম ইকুয়ালস এক্স সামথিং লেখা যায়। যাই হোক, ওইটা খুব ঝামেলার। সো আমরা এক কাজ করি, যাতে একটু ডিফারেন্সিয়েশনের নিয়মগুলো অ্যাপ্লাই করি। যে আমরা যদি চেইন রুল অ্যাপ্লাই করি, তাহলে এটাকে ডিডিটি অফ এক্স প্রাইম মাল্টিপ্লাইড বাই ডিডিটি প্রাইম অফ টি লেখা যায়, তাই না? অ্যান্ড দেন
ডিডিটি অফ এক্স প্রাইম, দেখো আমরা এক্স প্রাইম ইজ ইকুয়াল টু লরেন্স ট্রান্সফরমেশন থেকে জানি এক্স প্রাইম হচ্ছে এক্স মাইনাস ভিটি টাইমস গামা, অ্যান্ড ডিডিটি প্রাইম অফ টি, এটা কীভাবে বের করতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/ডিডিটি অফ টি প্রাইম। ওকে, বেসিক ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো, অ্যান্ড দেন এখান থেকে গামা কনস্ট্যান্ট, এটা ডিডিটি অফ এক্স হচ্ছে নেগেটিভ v1 মাইনাস ডিডিটি অফ ভিটি, ভি কনস্ট্যান্ট, আবার ভি যদি কনস্ট্যান্ট না হয় তাহলে তো এটার ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমই থাকে না। ডিডিটি অফ মাইনাস ভিটি কত, মাইনাস ভি, জাস্ট সিম্পলি এটা মাল্টিপ্লাইড বাই 1/ডিডিটি অফ ডিডিটি প্রাইম, সরি ডিডিটি অফ টি প্রাইম। সো ডিডিটি অফ টি প্রাইম ইজ ইকুয়াল টু কত ছিল, টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার ডিভাইড ইন্টু গামা, এরকম ফর্মুলা ছিল লরেন্স ট্রান্সফরমেশনে। অ্যান্ড দেন এখান থেকে এই গামা আর এই গামাটা কাটা, সেখানে মাইনাস v1, ডিডিটি অফ টি হচ্ছে 1 মাইনাস ভি বাই সি স্কোয়ার, ডিডিটি অফ এক্স হচ্ছে আবারও নেগেটিভ v1 ইজ ইকুয়াল টু নেগেটিভ v2। সো তুমি এইটাকে যদি একটু অ্যারেঞ্জ করে লেখো তাহলে তুমি পাবা v প্লাস v1 নিলাম ইন্টু v2 multiplied with 1 plus v1 by c square. So v plus v1 is equal to v2 plus v times v1 times v2 divided by c square. And then তোমার v is equal to, যদি সব v ওয়ালা টার্মগুলোকে এক পাশে নিয়ে আসি, এইটা তাহলে আসে v is equal to v2 minus v1 divided by 1 minus v1 v2 divided by c square. ওকে, এটা হয়তো অন্য কোথাও অন্যভাবে প্রুফ করে দেখতে পারো, বাট এটা আমি নিজে করছিলাম আর কি, অ্যান্ড এটাই আমার কাছে সহজ লাগে। ওকে, ওইগুলো এই আইডিয়াটাই ইউজ করে, বাট একটু ডিফারেন্টলি করছে ওরা। যাই হোক, সো আমার কাছে এইটা ইজি লাগছে। ওরা অ্যাকচুয়ালি এরকম এক্সটার্নাল কোনো পয়েন্ট নিয়ে করে না, ওরা ডিরেক্টলি দুইটার জন্য ক্যালকুলেশন করে, বাট আমার কাছে ওইটা একটু কম্পারেটিভলি টাফ মনে হয়। সো এইটা ইজি। ওকে, সো ভি ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 ডিভাইডেড বাই 1 মাইনাস v1 v2 বাই সি স্কোয়ার। যখন ভেলোসিটিগুলো খুব ছোট হয় তখন এই টার্মটা কি নেগলিজিবল হয়, এর জন্য তখন আমরা জাস্ট v2 মাইনাস v1 বলি। সো এই ফর্মুলাটা মাথায় রেখো, এটা দিয়ে আমরা ম্যাথ করবো। আচ্ছা, আর এই চ্যাপ্টারে একটা পোর্শন আছে যেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। এইটা একটু বই থেকে পড়তে হবে, কারণ ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে আমার নিজের তেমন আইডিয়া নাই। এটা অ্যাকচুয়ালি পুরান সিলেবাসের বইতে ব্ল্যাক বডি রেডিয়েশনের উপর পুরো একটা চ্যাপ্টার ছিল আলাদা, এখানে স্টেফানস ল, র্যালিজিন্সের সূত্র, তারপর ভিনের সূত্র, অনেক কিছু ছিল। বাট আমাদের সিলেবাসে ওইটা অ্যাকচুয়ালি জাস্ট একটা পেজে কিছু সামারি দিয়ে দিচ্ছে, আমি নিজেও পার্সোনালি কখনো ওইভাবে ওটা পড়িনি, জাস্ট এমসিকিউর জন্য ফর্মুলাটা মুখস্থ করে গেছি, আর ওই ফর্মুলা দিয়ে কোনো ম্যাথও আসে। ওকে, সো এইটা একটু বই থেকে রিডিং করবা। সো এই হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স চ্যাপ্টার শেষ। আমরা এখন এই চ্যাপ্টারে ম্যাথ করব, আর ম্যাথ অনেকগুলোই করে দেখাবো আমি। সো আজকে যেই কয়টা পারি আমরা করতে থাকি, দেন বাকিগুলো পরের দিনগুলো। আচ্ছা, এটার একটা হেডিং দিয়ে রাখো যে রিলেটিভ ভেলোসিটি ফ্রম আ রিলেটিভিস্টিক পার্সপেক্টিভ। সো ম্যাথগুলো হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ আমরা হচ্ছে কনসেপ্ট বুক থেকে করব। এখন কনসেপ্ট বুক তোমার কাছে না থাকলেও সমস্যা নেই, আমি ওইটার পিডিএফ বানানো আছে আমার অলরেডি, সো এটা দিয়ে দিব। আর কনসেপ্ট বুকের প্রত্যেকটা ম্যাথ তোমার অ্যাকচুয়ালি আলাদা আলাদা হয়, এর জন্য মানে কনসেপ্ট বুক থেকে করানো। ওকে, সো এটা পিডিএফটা আমি দিয়ে দিব। আর এখানে তোমার এটা অলরেডি আসছে আমার কাছে, সো আমি এখান থেকে দেখাইতে পারি। তোমার এখানে প্রত্যেকটা টাইপের নিচে ওই তোমার রিলেটেড থিওরিগুলোও লেখা আছে, সো তুমি এগুলো একটু রিডিং করতে পারো। মানে পরীক্ষার আগে পড়ার জন্য এই জিনিসটা খুবই ভালো। তোমার সব যদি পড়তে না ইচ্ছা করে, তুমি জাস্ট এই কী জিনিসগুলো পড়ে যেতে পারো। এখানে প্রত্যেকটা থিওরি আমি যেভাবে ক্লাসে পড়াইছি ওইভাবেই ডিটেলসে ডিসকাস করা আছে। ওকে, সো আমরা এখান থেকে ডিরেক্টলি ম্যাথ করা স্টার্ট করবো, অ্যান্ড আমি ট্রাই করবো যে এখানে যত ম্যাথ আছে ম্যাক্সিমামই করে দেওয়ার।
ওকে, এক্সারসাইজ বলো, এক্সাম্পল বলো, কারণ এই এক্সারসাইজটা অ্যাকচুয়ালি একটু স্টুডেন্টদের প্রবলেম হয়, সো আমি এটা প্রত্যেকটা ম্যাথই করে দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই কনসেপ্ট বুকে যে কোনো ম্যাথ নিজে করতে গিয়ে কখন আটকাইলে আমাকে পাঠাই দিবা, কারণ এই বই আমারই লেখা, সো আমাকে পাঠাইতে কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই ম্যাথটাই কি বলছে দেখো, বলছে এ রকেট অফ আদার প্ল্যানেট ক্রসেস দ্য বুয়েট ফুটবল ফিল্ড অ্যালং দ্য লেংথ উইথ আ ভেলোসিটি অফ 0.6 c অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার্স। Length of the field is 110 meter and breadth is 50 meter. What will be the length and breadth of the ground according to the aliens of the rocket? Okay, so খুবই সহজ ম্যাথ, যে এখানে একটা ফিল্ডের লেংথ বলে দিচ্ছে 110 আর উইথ বলছে 50, আর এটার উপর দিয়ে একটা রকেট চলে যাচ্ছে, সেটা হচ্ছে 0.6 c ভেলোসিটি। আমাদেরকে বলছে যে ওই এলিয়েনদের কাছে লেংথ আর ব্রেথ কত হবে। খুবই ইজি, ব্রেথ চেঞ্জ হবে না, ব্রেথ আনচেঞ্জডই থাকবে, সেটা হচ্ছে 50 মিটার, কারণ যেহেতু এটা লেংথ বরাবর যাচ্ছে। আর এখানে বলে দিয়েছে অ্যালং দ্য লেংথ, আর লেংথটা চেঞ্জ হবে, আর লেংথটা হচ্ছে লেংথ কন্ট্রাকশন 110 টাইমস √1 - 0.6 স্কোয়ার। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর এক্সাম্পল 2। এটা আমি করে দেখাবো না, এখানেই বলি, খুবই সহজ, যে এখানে বলছে if a 1 meter scale travels at 0.95 c velocity, what will be its length? So L is equal to L naught √1 - v square by c square. Meter scale বলছে, so 1 meter length, so just √1 - 0.95 square, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে টাইম রিলেটেড রিলেটিভিটি। সো এখানে ফর্মুলা লেখাই আছে, তো এখানে আমরা ম্যাথে যাই। আচ্ছা, এরপরে ম্যাথটাও ইজি, এক্সাম্পল 3, which is an astronaut who is 25 years old goes to space with a velocity 1.8 into 10 to the power 8 meter per second. He returns to the earth after 30 years according to the earth. What will be his age at that time? খুবই ইজি, যে এখানে আফটার 30 ইয়ার্স অ্যাকর্ডিং টু দ্য আর্থ, এটা কি বলো তো, এটা কি টি নাকি টি নট? এই ভ্যালুটা, এটা হচ্ছে টি, তাই না? আর্থের পার্সপেক্টিভে, আর্থ তো অ্যাকচুয়াল টাইমটা মেজার করতেছে, সো এটা হচ্ছে আমাদের টি। টি হচ্ছে 30 অ্যান্ড ভি হচ্ছে ভি স্কোয়ার বাই সি। আচ্ছা, যাই হোক, এখান থেকে তোমার ভি হচ্ছে 1.8 into 10 to the power 8, ধরো 1.8 into 10 to the power 8। সো আমার টার্গেট হচ্ছে টি নট বের করা। ওকে, সো তোমার টি নট ইজ ইকুয়াল টু হচ্ছে টি টাইমস √1 - v square by c square। সো টি হচ্ছে 30 √1 - 1.8 by 3 হোল স্কোয়ার, এটা করবা, আসবে হচ্ছে 24। ওকে, সো তোমার যাওয়ার সময় বয়স ছিল 25 বছর, সো আরও টোটাল 24 বছর গেছে, মানে রকেটের মধ্যে 24 বছর পার হয়েছে, তাহলে তার এজ কত হয়েছে? 49। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল 4টা আমি করবো না, তাহলে এক্সাম্পল 5-এ যাই। এরপর যে mass of a person is 99 kg, what is the velocity of a rocket in which the mass of that person seems to be 100 kg? seems to be 100 kg মানে m হচ্ছে 100 kg আর m নট হচ্ছে 99 kg অ্যাকচুয়াল ম্যাস বা নিশ্চল ভর। সো ভি বের করতে হবে। আমরা জানি m is equal to m naught divided by √1 - v square by c square। সো তুমি এখানে ভ্যালুগুলো বসাও, 100 is equal to 99 divided by √1 - v square by 9 into 10 to the power 16। ক্যালকুলেটর সলভ করলে ভি চলে আসবে। ভি স্কোয়ারকে আমি এক্স ধরলাম, এখানে এক্স স্কোয়ার দিলে অনেক টাইম লাগবে, সো আমি একবারে এক্স দিলাম,
আবার মাইনাসও চলে আসতে পারে, সো এর জন্য এক্স দিলাম, দেন ওইটাকে আমি ম্যানুয়ালি স্কোয়ার রুট করে নিই। কখনো এভাবে সলভ না হলে একটু সাইড চেঞ্জ করে দেন মানে সবাইকে এক লাইনে এনে তারপর সলভ করবে, তাহলে ও পারবে। দাঁড়াও, এখান থেকে তোমার ম্যানুয়ালি সলভ দিই, তো বাই 100 স্কোয়ার আচ্ছা বাদ দাও, এটা হচ্ছে তোমার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সো এটার সাথে সি স্কোয়ার মাল্টিপ্লাইড অ্যান্ড দেন ওইটাকে রুট, অ্যান্সার আসছে। সো অ্যান্সার হচ্ছে 4.23 ইন্টু 10⁻⁷। ওকে, দেন এক্সাম্পল 6, ম্যাস অফ আ পার্টিকেল অ্যাট রেস্ট, মানে নিশ্চল অবস্থায় ভর হচ্ছে 10⁻⁻24 কেজি। What will be the mass of the particle if that moves with a velocity 1.8 into 10⁸ মিটার পার সেকেন্ড? সো একদমই ইজি, এটা করে দেখানো লাগবে না আমার মনে হয়, কারণ তুমি জাস্ট ডিরেক্টলি জাস্ট m ইজ ইকুয়াল টু m0/√1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার অ্যাপ্লাই করবা। বাট এটা আসছে ডিউতে, মানে তোমার ওইখানে কিন্তু ক্যালকুলেটর নাই, সো তখন কিন্তু এটা একটু টাফ হয়ে যায়, বুঝতে পারছো? দেন এক্সাম্পল 7, what is the velocity of an electron with a kinetic energy of 2 mega electron volt? এটা আমি একটু ইসে করে দেখাই। দেখো, সো এটাতে বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন উইথ আ কাইনেটিক এনার্জি অফ 2 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে ওই ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু 2 মেগা ইলেকট্রন ভোল্ট। ফার্স্ট এটাকে জুলে নিয়ে যাও। আচ্ছা একটু পরে যাই, আরেকটা এখানে বলছে যে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রন, মানে ইপি পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 0.51 মেগা ইলেকট্রন ভোল্ট। ভেলোসিটি বের করতে হবে। সো আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু খুব হাই ভেলোসিটি বা হাই এনার্জি, সো আমাদের কিন্তু সব রিলেটিভিস্টিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। ওকে, সো আমরা এটাকে নর্মালি ওই যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার ওভাবে করবো না, ঠিক আছে? সো এটাকে কীভাবে করতে পারি দেখো, এই পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ওর এম নট সি স্কোয়ারের ভ্যালু, বুঝতে পারছো? এটা হচ্ছে ওর এম নট সি স্কোয়ারের। আচ্ছা দাঁড়াও, পোটেনশিয়াল এনার্জি অফ এন ইলেকট্রন ইজ এত, আমাদের চাইছেটা কি, ভি চাইছে। ওকে, সো দেখো ই কে, আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার, এটা হচ্ছে সবচেয়ে ইজি ফর্মুলা, ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, অ্যান্ড ই হচ্ছে তোমার ই কে প্লাস ইপি, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। আর এম কে আমরা কি লিখতে পারি, এম হচ্ছে এম নট বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এটা হচ্ছে সি স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে একটা কথা বললাম না যে এম নট সি স্কোয়ার, এটা একটু ভুল, ওইটা বাদ দাও। জাস্ট চিন্তা করো যে একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এত, পোটেনশিয়াল এনার্জি এত, তো টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক আর পোটেনশিয়ালের সাম, অ্যান্ড এই ম্যাস হচ্ছে রেস্ট ম্যাস বাই √, এত। সো এখানে ভ্যালুগুলো বসাবা, দেন ভি এর ভ্যালু বের করবা। সো 2 + 0.51, দ্যাট ইজ 2.51 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে হচ্ছে এত ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল ইজ ইকুয়াল টু এম নট, ইলেকট্রনের এম নট হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 ডিভাইডেড বাই √1 - ভি স্কোয়ার বাই 9 ইন্টু 10⁻16 ইন্টু সি স্কোয়ার হচ্ছে আবার 9 ইন্টু 10⁻16। সো এইখান থেকে তুমি ভি বের করে আনবা। ওকে, কেউ কোথাও না বুঝতে পারলে আমাকে বলো।
আচ্ছা লাস্ট আরেকটা করি, এটা ধরো এক্সাম্পল 8। Total energy of an electron is 1533 mega electron volt. It starts traveling toward a star which is 26 light year away from the earth. What will be the distance seemed with respect to the electron? So total energy বলে দিছে, E বলে দিছে আর কি, E হচ্ছে 1533 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, সো এখান থেকে তুমি ওর M বের করতে পারবা। M হচ্ছে E/c স্কয়ার। M হচ্ছে E/c স্কয়ার। সো E হচ্ছে 1533 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, আর ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, অ্যান্ড দেন c স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। সো এখান থেকে তুমি ওর ম্যাসটা বের করলা, কারেন্ট ম্যাস, আর ওর রেস্ট ম্যাস তো তুমি জানোই 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31। সো এখান থেকে V বের করো, V কত আসে? M ইজ ইকুয়াল টু হচ্ছে M টাইমস রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে M নট। তাইলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে M নট বাই M হোল স্কোয়ার। সো এখান থেকে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস M নট বাই M হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার হচ্ছে এত টাইমস সি স্কোয়ার। সো একবারে এইটা দিয়ে করি। সো 1 মাইনাস M নট হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31। M হচ্ছে এই যে এইটা, এই ভ্যালুটা। সো 1533 10 টু দি পাওয়ার 6, 1.6 10 টু দি পাওয়ার -19 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16, তো হোল স্কোয়ার টাইমস আবার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। সো এই হচ্ছে আমাদের ভি স্কোয়ার। সো ভি হচ্ছে এত, অলমোস্ট লাইটের ভেলোসিটি 2.999 ইন্টু 10 টু দি পাওয়ার 8, অলমোস্ট না, আসলে এটাও অনেক কম, 2.999 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ওকে, সো ভেলোসিটি যদি জানো, এখন তুমি ওর ডিস্টেন্স মেজার করতে পারবা, তাই না? এখানে এখন কি হবে, এই ইলেকট্রনটা থেকে আমাদের যে স্টারটা আছে সেই স্টারটার যে লেংথ সেটা কন্ট্রাক্টেড হয়ে যাবে। L নট হচ্ছে 26 লাইট ইয়ার, তাহলে L কত? L হচ্ছে তোমার, আসলে আমাদের কষ্ট করে V বের করার দরকারই ছিল না, আমরা এইটার ভ্যালু ডিরেক্টলি এখানে বসাতে পারতাম, তাই না? যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ভ্যালু কত সেটা এখানে ডিরেক্টলি বসাই দিলেই হতো। যাই হোক, যেহেতু V বের করছি সো এটাই ইউজ করবো। দেন এখানে তুমি V বসাও অ্যান্ড দেন সি স্কোয়ার বসাও, ডান। ওকে, সো আমরা আরও ম্যাথ দেখবো, আর এটার ম্যাথ আমি হচ্ছে আলাদা ক্লাস নিয়ে তারপর দেখাবো। ওকে, কারণ আমার ইচ্ছা হচ্ছে পরে অপটিক্স স্টার্ট করা, সো এই চ্যাপ্টারটা ম্যাথ আমি এক্সট্রা ক্লাস নিয়ে তারপর দেখাই দেবো।